শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ে, এবং এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে আজকে উপস্থিত আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। স্যার শুভ সকাল, কেমন আছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ে বলি, দুইটাই কিন্তু এখনকার দিনে অনেক বেশি কমন। এটা বয়স অনেক, যে এটা আগে ছিল যে বেশি বয়সের লোকদেরই ডায়াবেটিস হয় বা হার্ট রেটে আক্রান্ত হয়, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ইয়াংদের মাঝেও এই দুইটা রোগেরই প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। এই বিষয়ে যদি প্রথমেই আমাদেরকে একটু বলেন। আমাদের দেশে আমরা যেটা দেখি যে হৃদরোগের যে প্রকোপ ইয়াংদের ভিতরে অবশ্যই বেড়ে গেছে, এটা বলা চলে। আর হৃদরোগ বলতে আমরা যে রোগকে মেইনলি বুঝি ডায়াবেটিসের সাথে, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা ইস্কিমিক হার্ট ডিজিজ, যেটাকে আমরা রক্তনালী ব্লকজনিত, হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ আমরা বলে থাকি। এবং দেখা যায় যখন কারো ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ইস্কিমিক হার্ট ডিজিজ বা ব্লকজনিত হৃদরোগের প্রবণতা দ্বিগুণ বৃদ্ধি পায় ডায়াবেটিস যদি থাকে। এর কারণ হচ্ছে আমরা যেটা দেখি যে ডায়াবেটিসে হার্টের রক্তনালী বা সারা শরীরেরই যে রক্তনালীর সাথে সে রক্তনালীকে ড্যামেজ করে ফেলে, এবং তার পাশাপাশি নার্ভকেও ড্যামেজ করে, যার ফলে হার্টের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এর ভিতরে ইস্কিমিক হার্ট ডিজিজ হল অন্যতম। তো ইয়াংদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, ইয়াংদের আসলে লাইফস্টাইল একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেটা দেখি ধূমপান, অ্যালকোহল, তারপর হচ্ছে না ঘুমানো। দেখা যাচ্ছে যে সারা রাত জাগানো থেকে কাজ করে সকাল 11টা-12টা পর্যন্ত ঘুমাচ্ছে। তারপরে লাইফস্টাইলের যে পরিবর্তন এবং খাদ্য অভ্যাসের যে সমস্যাটা আমরা দেখি, যে হার্ট হেলদি খাবার এবং খাবারের ব্যাপারে ওরকম সচেতনতা না থাকা, এই সমস্ত কারণগুলি কিন্তু আমরা বেশি দেখে থাকি, যে যার ফলে হচ্ছে ইয়াংদের ভিতরে হচ্ছে হৃদরোগের প্রবণতা অনেক বেশি। তার পাশে যদি ডায়াবেটিস থাকে, যেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস যদি থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেই ক্ষেত্রে তো আরও সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে আমাদের দেশে কমন যে হৃদরোগগুলো আমরা দেখি, তার ভিতরে হচ্ছে আমরা আগে যে রোগটা সবচেয়ে বেশি দেখতাম, সেটা হচ্ছে বাতজনিত হৃদরোগ, যার সাথে ডায়াবেটিসের তেমন কোনো সম্পর্ক নাই। আরেকটা আমরা দেখতাম যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, এবং উচ্চ রক্তচাপের জন্য হার্টের সমস্যা এবং হার্ট ফেলিওর, তার সাথে ডায়াবেটিসের একটা রিলেশন থাকে। এর পাশাপাশি হচ্ছে রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি কমন, এবং সবচেয়ে বেশি মানুষ মারা যায় হার্ট অ্যাটাকের কারণে, এই সমস্ত প্রবলেমের জন্য। এবং ডায়াবেটিস রোগীর মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে হার্টের সমস্যা। এর পাশাপাশি আমরা দেখি যে জন্মগত হৃদরোগও আমাদের দেশে কমন। তো এই হৃদরোগগুলোর ভিতরে রক্তনালী ব্লকজনিত হৃদরোগের সাথেই হচ্ছে ডায়াবেটিসের সম্পর্ক অনেক বেশি। অনেক ধন্যবাদ স্যার, খুবই সুন্দর করে বুঝিয়ে দিলেন। স্যার এখানে একটা বললেন যে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে রক্তনালীর যে হৃদরোগটা সেটা কমন, তার মানে রক্তনালী ছাড়াও অন্যান্য কারণে হৃদরোগ হতে পারে। কি কি হৃদরোগ আরও কমনলি আমরা পাই রোগীদের কাছে, এটা যদি? হ্যাঁ, যেমন হার্ট একটি আমরা জানি যে হৃদরোগ মানে হচ্ছে হার্টের অসুখ, না? হার্টের যদি কোনো রোগ হয় তাকে আমরা বলি হৃদরোগ, না? এখন হার্টের অসুখ বিভিন্ন কারণে হতে পারে, হার্ট অসুস্থ হয়ে যাওয়া। এবং হার্টে আপনি দেখবেন যে হার্টের একটা বাইরে কভারিং থাকে, আমরা যাকে বলি পেরিকার্ডিয়াম। তারপর হার্টের ভিতরে যে মাসেল পিণ্ড থাকে, যেটা হচ্ছে মায়োকার্ডিয়াম আমরা বলি। হার্টের ভিতরের একটা লেয়ার থাকে, যেটা এন্ডোকার্ডিয়াম বলি। হার্টে 4টি ভালভ থাকে, যার মাধ্যমে হচ্ছে ওয়ান ওয়ে রক্ত চলাচল করার জন্য হার্টের ভিতরে 4টি ভালভও থাকে। আবার তাহলে দেখা যাচ্ছে আবার হার্টের নিজস্ব, হার্টকে চালানোর জন্য কী লাগবে? হার্টের জন্য লাগবে রক্ত, লাগবে পুষ্টি লাগবে। তাহলে রক্তনালী থাকতে হবে, যার মাধ্যমে তার অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করার একটা ব্যবস্থা থাকতে হবে। সেই পুষ্টি সরবরাহকারী যে ব্যবস্থা, যে রক্তনালী, সেই রক্তনালীর গায়ে কিন্তু কি কোলেস্টেরল জমে, অ্যাথেরোমাটাস প্ল্যাক তৈরি হয়। প্ল্যাক তৈরি হয়ে তার রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, যার জন্য বুকে ব্যথা হয়, ইস্কিমিক হার্ট ডিজিজের তৈরি হয়। এর পাশাপাশি আমরা দেখি যে হার্টের যে ইলেকট্রিক্যাল একটি নিজস্ব সিস্টেম থাকে হার্টের, যাকে আমরা বলি হার্টের পেসমেকার থাকে, তারপর ইলেকট্রিক্যাল সিস্টেম, যার মাধ্যমে হচ্ছে কি হার্ট দেখবেন যে প্রতি মিনিটে আপনার 60 থেকে 90 বার হার্ট পাম্প করে থাকে। তো পাম্প করার জন্য হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের প্রয়োজন। সেই ইলেকট্রিক্যাল সিস্টেমেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যাকে আমরা এরিথমিয়া বলি, অথবা ইলেকট্রিক্যাল ব্লকও আমরা বলে থাকি। তো এই ধরনের সমস্যা। তো দেখা যায় পেরিকার্ডিয়াম, যেটা কভারিং, পেরিকার্ডিয়ামও রোগ হতে পারে। পেরিকার্ডাইটিস হয় বিভিন্ন ভাইরাল ডিজিজের জন্য। ইভেন পেরিকার্ডিয়াল ইফিউশন জমে, মানে পানি জমে যায় পেরিকার্ডিয়াল কেভিটি, হার্টের চতুর্দিকে পানি জমে যেতে পারে।
তারপর মায়োকার্ডিয়ামে যদি আমরা দেখি মায়োকার্ডিয়াল যে রোগগুলোর ভিতরে মায়োকার্ডাইটিস, ইভেন দেখবেন ডেঙ্গু রোগীর ক্ষেত্রে মায়োকার্ডাইটিস হচ্ছে। কারণ আমরা আগে জানতাম করোনা যে হচ্ছে তখনও কিন্তু হার্টের সমস্যা হতো, মায়োকার্ডাইটিস বিভিন্ন ভাইরাসের কারণে কিন্তু মায়োকার্ডাইটিস হয়। এর পাশাপাশি কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের মাংসপেশিতে কিছু রোগ হয়, যে অনেক সময় হার্টের মাংসপেশি অনেক মোটা হয়ে যায় যাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি, আবার হার্টটা অনেক বড় হয়ে যায় তখন আমরা বলি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। এই ধরনের হার্টের মাংসপেশিরও বিভিন্ন ধরনের রোগ হয়। তার পাশাপাশি আমরা দেখলাম ভালভ আছে হার্টে। আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে যে বাতজনিত হৃদরোগ, যাতে বাচ্চাদের গলা ব্যথা থেকে দেখা যায় যে হার্টের ভালভগুলো এফেক্টেড হয়, যাতে আমরা বলি বাতজনিত হৃদরোগ, এর জন্য হার্টের ভালভ এফেক্টেড হয়। এছাড়া জন্মগতভাবে হার্টের ভালভে এফেক্টেড হতে পারে, ভালভগুলো ওয়ান ওয়ে ভালভ থাকে, এই ভালভে যদি শুরু হয়ে যায় তখন দেখা যায় রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না, আবার অবশ্য প্রশস্ত হয়ে যায়, যার জন্য হার্টের ভিতরে ওভারলোড হয়, যাকে আমরা বলি ভালভুলার স্টেনোসিস, ভালভুলার রিগার্জিটেশন। আবার আমি বললাম যে রক্তনালীও থাকে, সেই রক্তনালীতে প্ল্যাগ জমে, যেটা হচ্ছে চর্বির কারণে প্ল্যাগ জমে। প্ল্যাগ জমে ওখানে কি হচ্ছে অ্যাথেরোমাটাস প্ল্যাগ হয়ে হার্টের মাংসপেশিতে রক্ত চলাচল কমে যায়, কমে যাওয়ার ফলে বুকে ব্যথা হয়, যেটাকে ইস্কিমিক হার্ট ডিজিজ আমরা বলি, যার সাথে ডায়াবেটিসের সম্পর্ক অনেক বেশি। আবার উচ্চ রক্তচাপের কারণে যে হার্টের বিভিন্ন ধরনের রোগ হয়, রক্তচাপ যদি বেশি থাকে হার্টের মাংসপেশি মোটা হয়ে যায়, হার্ট ফেলিউর হয়, হার্ট ঠিকমতো কাজ করতে পারে না। তারপর আমরা দেখলাম যে হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম, সেই সিস্টেমের বিভিন্ন ধরনের ডিস্টার্বের জন্য অনেক সময় হার্টের গতি অনেক বেড়ে যেতে পারে, আমরা যেটাকে বলি টেকিকার্ডিয়া বলি, আবার গতি কমে যেতে পারে যাকে আমরা বলি ব্রেডিকার্ডিয়া। আবার দেখা যায় হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমে বিভিন্ন ধরনের ব্লক হয়, যাকে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হার্ট ব্লক আমরা বলে থাকি, যার জন্য হার্টের গতি অনেক কমে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় পেসমেকারও প্রয়োজন হয়, আমরা বুকে একটি ইলেকট্রিক্যাল ব্যাটারির মতো লাগিয়ে দিই, যার ফলে হার্ট রেটটা স্বাভাবিক হয়। তো এই ধরনের হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও আমরা যেটা দেখি যে হার্টের ইনফেকশনও হয় হার্টের ভিতরে। আপনারা অনেক সময় নাম শুনবেন যে এন্ডোকার্টাইটিস আমরা বলি, যে হার্টের ভালভে ইনফেকশন হয়, এন্ডোকার্টাইটিস আমরা বলি। অনেক সময় হার্টের টিউমার হয়, যেমন টিউমারগুলি হচ্ছে কি, যেমন মিক্সোমা নামে একটি টিউমার খুব কমন হার্টের টিউমার হয়। তো এছাড়াও আমরা যেটা দেখি যে হার্ট ফেলিউর, আপনারা নাম শুনছেন যে হার্ট ফেলিউর মানে হার্ট টোটালি ফেল করে না, মানে হার্টের কার্যক্ষমতা কমে যায়, যার ফলে পায়ে পানি জমে, পেটে পানি জমে যায়, শ্বাসকষ্ট হয়, এই ধরনের একটা সিচুয়েশন হার্ট হয়, যাকে আমরা বলি হার্ট ফেলিউর বলে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে হার্টের কিন্তু বিভিন্ন ধরনের রোগ কিন্তু হার্টের হয়ে থাকে, এবং এই সমস্ত রোগগুলো আবার জন্মগতও কিন্তু সমস্যা হয়। যেমন যখন মায়ের পেটে থাকে বা শিশু যখন মায়ের পেটে থাকে, সেই সময় যদি রেডিয়েশন অথবা কোনো ভাইরাল ইনফেকশান এই ধরনের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের হার্টের বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। জন্মগত যে ত্রুটিগুলো, এর ভিতরে দেখা যাচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে হার্টের উপরের অংশে ছিদ্র, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, দুইটা অলিন্দুর মাঝে ভেন্ট্রিকুলের মাঝে ছিদ্র থাকতে পারে, যাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। অনেক সময় অ্যাবনর্মাল কমিউনিকেশন পিডিএ থাকে। তাহলে জন্মগত হার্টের কিছু সমস্যা নিয়েও কিন্তু শিশু জন্মগ্রহণ করতে পারে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, যেটাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথ। বিভিন্ন কারণে কিন্তু হার্টের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ার জন্য এই ধরনের প্রবলেম হয়। তাহলে হার্টের বিভিন্ন ধরনের রোগ কিন্তু হয়। তবে ডায়াবেটিসের সাথে আমরা যে সম্পর্কটা বেশি দেখি সেটা হলো এরিথমিয়ার একটি সম্পর্ক থাকে, যেমন সে হার্টের সিম্পেথিক সিস্টেমের ডিস্টারবেন্সের জন্য, নার্ভের প্রবলেমের জন্য হয়। আরেকটা হচ্ছে যে হার্ট ফেলিউর হয় ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি। আর করোনারি আর্টারি ডিজিজের জন্য হচ্ছে বুকে ব্যথা, অনেক সময় হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ বা হার্ট অ্যাটাক হয়, মানে মার্কটা ইনফাকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডায়াবেটিস রোগীর। এবং ডায়াবেটিস রোগী দেখা যাচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ দ্বিগুণ সম্ভাবনা বেশি থাকে, 30% বেশি হচ্ছে আপনার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুবই চমৎকার করে স্যার, প্রতিটা মানে হার্ট রিলেটেড অনেক রোগের কথা আমরা জানলাম, হয়তো সাধারণ মানুষরা এগুলি জানেও না। সাধারণ মানুষের কমনলি হার্টের যে সমস্যাগুলির কথা জানে বা বলে, যেটা হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে বা স্ট্রোক করছে, যেটাও হচ্ছে গিয়ে অনেক সাধারণ মানুষের একটা কারণ যে হার্ট স্ট্রোক করছে, আরেকটা থাকে হার্ট ব্লক করছে অথবা হার্ট ফেল করছে। এই যে চারটা কমন জিনিস এটা আপনি বলেছেন, কিন্তু যদি মোটা দাগে এই চারটা রোগ নিয়ে বলেন যে মানুষের ধারণাটা পরিষ্কার করার। হ্যাঁ, খুব সুন্দর আপনার প্রশ্নগুলো আসছে। যেমন আমরা বলি যে হার্ট ফেল করে গেল, আবার হার্ট অ্যাটাকের কথা বলি, স্ট্রোকের কথা বলি, আমরা এই শব্দগুলো কিন্তু খুব কমন, আমরা বা ব্লকের কথা বলি। যেমন আমরা যদি প্রথমে আমরা বলি স্ট্রোকের কথা, স্ট্রোকটা আমরা সাধারণত বুঝে থাকি যে ব্রেনে যদি একই, কিন্তু প্যাথোলজি সেম, যে হার্টেরও রক্তনালী থাকে, সেই রক্তনালীতে ব্লক হইলে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। ব্রেনে যদি আপনার রক্ত চলাচলে যদি ব্যাঘাত ঘটে, যদি কোনো সমস্যা হয়, সেটাকে আমরা বলি স্ট্রোক।
তো ব্রেনের যদি সমস্যা হয় রক্ত চলাচল, সেক্ষেত্রে সাধারণত প্রেজেন্টেশন যেটা হয় যে কোনো একটা দিক দুর্বল হয়ে যায়, যেমন ডান দিক দুর্বল হয়ে গেল, হাত এবং পা, অথবা বাম দিক মুখটা বেঁকে গেল। তারপর অনেক সময় দেখা যায় কনসাসনেস লেভেলে ডিস্টার্ব হয়, ঠিকমতো কথা বুঝতেছে না, কথা বলতে পারে না। এই ধরনের একটা সিচুয়েশন নিয়ে কিন্তু রুগীরা আসেন, যাকে আমরা স্ট্রোক বলি। সাধারণত ব্রেনে রক্ত চলাচলে ব্যাঘাতজনিত যে সমস্যা, সেটাকে আমরা স্ট্রোক বলি। আর হচ্ছে হার্টে রক্ত চলাচল জনিত যদি কোনো সমস্যা হয় এবং 100% বা নিয়ার 100% যদি ব্লক হয়, তখন বুকে প্রচণ্ড ব্যথা হয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়, সেটাকে বলি আমরা, যেটা হলো মাইক্রো ইনফাকশন বা হার্ট অ্যাটাক আমরা বলে থাকি। তারপর হচ্ছে আমাদের যেমন হার্ট ফেলিউর একটি টার্ম আমরা ইউজ করি। হার্ট ফেলিউরটা হচ্ছে যে হার্ট ঠিকই আছে, কাজ করছেন, কিন্তু হার্ট আগের চেয়ে একটু কম কাজ করেন, হার্ট একটু লেজি হয়ে গেছে। তার যে ফাংশনাল ক্যাপাসিটি, হার্ট কী করে, হার্ট হঠাৎ কন্ট্যাক্ট করার পরে ব্লাডগুলো সারা শরীরে চলে যায়। আবার হার্ট যখন রিল্যাক্স করে, সারা শরীর থেকে ব্লাডগুলো হার্টে চলে আসে। এই যে রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশনে যে ক্যাপাসিটি, হার্টের সংকোচ এবং প্রসারণের ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি যদি কমে যায়, সেই ক্ষেত্রে আমরা বলি হার্ট ফেলিউর। তো হার্ট ফেলিউর হলে লক্ষণগুলি কীরকম হয়, যেমন শ্বাসকষ্ট নিয়ে আসে রুগীরা, পায়ে পানি, পেটে পানি আসতে পারে, এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা আসেন। হার্ট ফেলিউর একটি অন্যতম প্রধান কারণ হলো করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিসও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হার্ট ফেলিউরের জন্য। এর পাশাপাশি আমরা দেখি যে আরেকটি যেটা ইলেকট্রিক্যাল ব্লক বা যেটা হচ্ছে হার্ট ব্লক, মোটা দাগে হার্ট ব্লক যেটা বলা হয়, সেটা হচ্ছে কি 3rd ডিগ্রি বা 2nd ডিগ্রি হার্ট ব্লক। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে, আমি বলছি যে হার্টের একটি ইলেকট্রিক্যাল সিস্টেম থাকে, হার্টের একটি পাওয়ার হাউস থাকে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, ট্রান্সমিশন সিস্টেম থাকে। এইভাবে হার্টের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পর হার্ট স্বাভাবিক কাজ করে থাকে। তো এই সিস্টেমে যখন ব্লক হয়, যেমন এবি নোড থাকে, নোডের ভিতরে যখন ব্লক হয়, তখন 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি হার্ট ব্লক। 3rd ডিগ্রি হার্ট ব্লক হচ্ছে উপরের চেম্বার নিচের চেম্বারের ভিতরে কোনো ইলেকট্রিক্যাল কমিউনিকেশন থাকে না, যার জন্য হার্টের রেট কমে যায়। হার্টের রেট কমে গেলে যেমন 30-40 যদি হয়ে যায়, তখন দেখা যায় মাথা ঘোরায়, হঠাৎ করে পড়ে যেতে পারে, দুর্বল লাগে। এই ধরনের সিচুয়েশন নিয়ে রুগীরা আসেন। ইসিজি করলে দেখা যাচ্ছে যে তার 60 থেকে 90 যে স্বাভাবিক হার্ট রেট থাকার কথা, সেই রেটটা 30 হয়ে গেল, 32 এরকম দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাকে বলি হার্ট ব্লক বা ইলেকট্রিক্যাল ব্লক, যেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় পেসমেকারের প্রয়োজন হতে পারে অথবা বিভিন্ন ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। তার মানে যেটা অনেকেই মনে করে যে রক্তনালীর ব্লক আর এই হার্ট ব্লক, এটা তো দুইটা ভিন্ন একদম। যেমন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রক্তনালীর ব্লক হয়, যেমন হার্টের রক্তনালীর ভিতরে চর্বি জমে, যেটা এথ্রোমাটাস প্ল্যাগ আমরা বলি, প্ল্যাগের জন্য রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, সেটা হচ্ছে রক্তনালী ব্লক, বা যার প্রেজেন্টেশন হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে আসে। আর ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি ব্লক হয়, যার ফলে হার্ট রেট কমে যাচ্ছে, সেটাকে আমরা বলি হার্ট ব্লক বা ইলেকট্রিক্যাল ব্লক। আচ্ছা, তার মানে অনেকের ক্ষেত্রে এরকম হার্ট ব্লক নিয়ে আসতে পারে বললেই আতঙ্কিত হওয়ার কারণ নাই। যে এইখানে বলছি স্যার, হার্ট ব্লক বা হার্ট অ্যাটাকের জন্য যে রক্তনালীর ব্লক হচ্ছে অথবা অন্য হার্ট ফেলিওর, এগুলি চিকিৎসা ব্যবস্থা কি বাংলাদেশে সব কিছু অ্যাভেলেবল? হ্যাঁ, মানে এটা হচ্ছে খুব গর্বের বিষয় যে আমাদের দেশ এখন অনেক এগিয়ে গিয়েছে এবং হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সর্বাধুনিক এবং লেটেস্ট প্রযুক্তির সব ধরনের ট্রিটমেন্ট আমাদের দেশে অ্যাভেলেবেল। যেমন আমরা যদি বিবেচনা করি হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা 3 ধরনের চিকিৎসা ব্যবস্থা, যেমন একটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা, একটা হচ্ছে স্ট্যান্টিং বা হচ্ছে রিং লাগানো যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে বাইপাস অপারেশন। তাহলে এই 3টি চিকিৎসাই কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। সব ধরনের ওষুধ আমাদের দেশে অ্যাভেলেবেল, কোনো ওষুধের ঘাটতি নেই। 2 নম্বর হচ্ছে যে স্ট্যান্টিংয়ের ক্ষেত্রে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট স্ট্যান্ড, সব ধরনের স্ট্যান্ড আমাদের দেশে অ্যাভেলেবেল, যে রিং যেটা বলা হয়। এবং এই রিং প্রতিস্থাপনের ক্ষেত্রে যে ধরনের টেকনোলজির প্রয়োজন আমাদের দেশে, যেমন আপনি অ্যাঞ্জিওগ্রাম বেস, পিসিআই, আইবাস বিএড, ওসিটি বলেন, তারপরে আইবিএল বলেন, রোটা অ্যাবলেশন, যত ধরনের লেটেস্ট টেকনোলজি লাগে স্ট্যান্ড প্লেসমেন্টের জন্য, সব ধরনের টেকনোলজি আমাদের দেশে অ্যাভেলেবেল। নেক্সট আমরা যদি বাইপাস অপারেশনের কথা বলি, রোগের চিকিৎসার ক্ষেত্রে বাইপাস অপারেশনের ধরেন বুক যে কেটে যে অপারেশন করা হয়, সেটা হচ্ছে বড় অপারেশন বলেন, ছোট বলেন, যেটা হচ্ছে MICS বলেন, সব ধরনের অপারেশন কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল এবং এগুলো সম্ভব সব। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল যে ব্লক যদি থাকে, ইলেকট্রিক্যাল ব্লকের ক্ষেত্রে আমাদের যে চিকিৎসা পদ্ধতি, ওষুধের মাধ্যমে চিকিৎসা বলেন, তারপর পেসমেকার লাগানো, এখানে বাংলাদেশে সিঙ্গেল চেম্বার, ডুয়েল চেম্বার, সব ধরনের পেসমেকার অ্যাভেলেবল এবং এই পেসমেকারগুলো প্রতিস্থাপনের সুনির্দিষ্ট ব্যবস্থাপনা আমাদের দেশে আছে। এছাড়াও হার্ট ফেলিউর যদি হয়, হার্ট ফেলিউরের ক্ষেত্রে যে সমস্ত ডিভাইসগুলি লেটেস্ট প্রযুক্তি ট্রিটমেন্ট, যেমন ICD, CRT যে মেশিনগুলি প্রতিস্থাপন করা দরকার হয়, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল, এগুলি প্রতিস্থাপন করা সম্ভব আমাদের
এখানে। সুতরাং হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়ানো আছে, এই অবস্থায় কোনো মানুষের চিকিৎসার জন্য বাইরে যাওয়াটা একটা বিলাসিতা মনে হয় আমার কাছে। আমরা নিব ছোট্ট একটা বিরতি, এবং বিরতির পরে এসে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। বিরতির আগে আমরা কথা বলছিলাম চিকিৎসা ব্যবস্থা নিয়ে। স্যার, চিকিৎসা শুরুর আগে আমার তো ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে হার্ট, মানে কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছে আমাদের। এই চিকিৎসা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে আমরা একটা হার্টের রোগ নির্ণয়ের জন্য আগাতে পারি, বা কখন আমরা শুরু করব? তা আমরা হৃদরোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষাগুলো আমরা করে থাকি সাধারণত, যেমন আমরা একটা ইসিজি করি, যেটাকে আমরা সবাই জানেন যে ইলেকট্রোকার্ডিওগ্রাম, বুকের ভিতরে কিছু ইলেকট্রোড বসে, যেটা ইসিজি করা হয়। তারপর হচ্ছে আমরা কখনো কখনো এক্সরের হেল্প নিয়ে এক্সরে চেস্ট পিভিউ, তারপর হচ্ছে আমরা ইকোকার্ডিওগ্রাম করি। সবচেয়ে একটি ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে হৃদরোগ নির্ণয়ের জন্য ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রামটা আপনি দেখবেন এটা কিছুই না, একটা আলট্রাসোনোগ্রাফি। যেমন পেটের যেমন আলট্রাসোনোগ্রাফি করা হয়, হার্টের আলট্রাসোনোগ্রাফিকে আমরা বলি কি ইকোকার্ডিওগ্রাম। তো ইকোকার্ডিওগ্রাম বিভিন্ন ধরনের আছে, যেমন কালার ডপলার ইকো আছে, আমরা ট্রান্সথোরাসিক ইকো করি, ট্রান্স ইসোফেজিয়াল, যেমন যে অ্যান্ডোস্কোপি মেশিনের মতো মুখে দিয়ে আমরা করি কি প্রব দিয়ে খুব ভালোভাবে ডেলিনিয়েট করার জন্য আমরা ট্রান্স ইসোফেজিয়াল ইকো আমাদের দেশে অ্যাভেলেবেল। তাহলে এই ইকোর মাধ্যমে আমরা কিন্তু রোগ নির্ণয় করতে পারি, হার্টের রোগ। এর পাশাপাশি হচ্ছে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি। আপনারা সবাই জানেন যে সিটি অ্যাঞ্জিওগ্রাম, করোনারি অ্যাঞ্জিওগ্রাম স্ট্যান্ডার্ড যেটা আমরা করি। অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটা অন্যতম পরীক্ষা এবং ভালো একটি পরীক্ষা, যার মাধ্যমে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা সঠিকভাবে নির্ণয় করা যায়। কয়টা ব্লক, কী পরিমাণ, কোয়ান্টিফিকেশন, মানে কত পার্সেন্ট ব্লক, কয়টা ব্লক যদি আমি বুঝতে চাই, সেক্ষেত্রে হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা, যার মাধ্যমে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি কয়টা ব্লক আছে। এর পাশাপাশি আপনারা জানেন যে ইটিটি, এক্সারসাইজ টলারেন্ট টেস্টও একটি টেস্ট, যেটা নন ইনভেসিভ টেস্ট, যার মাধ্যমে হার্টের কোনো ব্লক আছে কিনা সেটা নির্ণয় করা যায়। তার পাশাপাশি আমরা কিছু ব্লাডের টেস্ট আমরা করে থাকি। দেখবেন যে মানে মার্কার আমরা দেখি, যেটা হচ্ছে ট্রোপোনিন আমরা দেখি, সিকেএমবি দেখি, এই ধরনের টেস্ট। আবার হার্ট ফেলিওরের ক্ষেত্রে আমরা কিছু টেস্ট করি, যেমন হলো এন টার্মিনাল প্রোবিএনপি, তো এই ধরনের ব্লাডের কিছু টেস্ট করি আমরা। তারপর হার্টের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করার চেষ্টা করি। তাহলে দেখা যাচ্ছে যে রক্তনালী ব্লকজনিত হৃদরোগ যদি থাকে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ব্লাডের কিছু পরীক্ষা, তারপর হচ্ছে আপনার যে করোনারি অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে কিন্তু সঠিকভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি। এর পাশাপাশি আমরা খুঁজি কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। আমরা জানি যে হার্টের যে ব্লক হয়, এই ব্লকের জন্য কমন যে রিস্ক ফ্যাক্টরগুলি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকা, অনেক সময় কিছু কিছু ফ্যাক্টর থাকে, যেমন হোমোসিস্টিন লেভেল, প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, ফসফোলিপিড সিন্ড্রোম, এই সমস্ত ডিজিজের কারণে হার্টের সমস্যা হতে পারে। সেটা হচ্ছে অবস্থা বুঝে আমরা এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলির মাধ্যমে কোনো অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটাও খোঁজার চেষ্টা করি আমরা। যেমন রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি কিনা দেখার জন্য সিরাম লিপিড প্রোফাইল আমরা করি, ব্লাড সুগার দেখি আমরা। অনেক সময় কিডনির সমস্যা থাকে হার্টের রোগীদের ক্ষেত্রে, সেজন্য যেমন সিরাম ক্রিয়েটিনিন দেখা হয়। এই পরীক্ষাগুলো করে আমরা মোটামুটি নির্ণয় করার চেষ্টা করি যে হার্টের পরিস্থিতি। খুবই সুন্দরভাবে একটা মানে আউটলাইন যে পেলাম আমরা, যে হার্টের কীভাবে রোগ নির্ণয় করা যাবে। অনেকে একটা ধারণা থাকে যে এনজিওগ্রাম করাটা এটা চিকিৎসা পদ্ধতির মধ্যে যাচ্ছে, কিন্তু এটাও তো ডায়াগনস্টিক একটা পরীক্ষা। এই ইনভেসিভ পরীক্ষা যাওয়ার আগে অনেকে সিটি এনজিওগ্রামের মতো বলে যে না রক্ত কেটে আর কি এই পরীক্ষা করা যায়। এই বিষয়ে একটু একটা যে ধারণা থাকে, এই বিষয়ে যদি। হ্যাঁ, যেমন সিটি এনজিওগ্রাম আর আমাদের যেটা কনভেনশনাল এনজিওগ্রাম, মানে এটার পার্থক্য এবং এটা কেন কোথায় করা হয় সেই বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা যেটা বলবো প্রথমেই, আসলে সব গাইডলাইনগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল যদি আমরা ফলো করি, সেই ক্ষেত্রে হচ্ছে যদি করোনারি আর্টারি ডিজিজ নির্ণয় করতে হয় সঠিকভাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড করোনারি অ্যাঞ্জিওগ্রাম, যেটা ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রামের রিকমেন্ডেশনই হচ্ছে সবচেয়ে বেশি। কারণ এই পরীক্ষার মাধ্যমে আপনি সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে কত পার্সেন্ট ব্লক, কয়টা ব্লক সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটু কনফিউশনে আছি যে আসলে কি হার্টে ব্লক আছে কি নাই। আবার হচ্ছে অনেক সময় পেশেন্ট অনেক সময় যে না আমি এই ধরনের পরীক্ষা করতে চাচ্ছি না, এখানে একটু কাটাছিটার ব্যাপার আছে, মাইনর সার্জিক্যাল প্রসিডিউর। সেই ক্ষেত্রে হচ্ছে কি অনেক রোগী অনেক সময় যখন কনভিন্স হচ্ছেন না বা উনি এই ধরনের পরীক্ষা করতে চাচ্ছেন না, কিন্তু তার রোগটা নির্ণয় করা দরকার, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামের সহযোগিতা নেই এবং তার মাধ্যমে আমরা অনেকটা নিশ্চিত হইতে পারি যে তার ব্লক আছে কিনা, কয়টা ব্লক আছে, সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত হইতে পারি।
কিন্তু আপনার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড করোনারি অ্যাঞ্জিওগ্রাম ছাড়া চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এক্স্যাক্টলি। তাহলে স্যার আমরা তো জানলাম যে কি কি মানে পদ্ধতিতে আমি রোগটা নির্ণয় করতে পারি। এবার আমি জানতে যাব, আমি একটু ব্যাকওয়ার্ড দিয়ে যাচ্ছি স্যার, কি কি উপসর্গ হলে বা সিমটম হলে আমার অ্যাকচুয়ালি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা টেস্টগুলি করা উচিত স্ক্রিন আউট করার জন্য স্যার? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন যে আমরা কখন যাব ডাক্তারের কাছে, যে আমার আসলে এই ধরনের সমস্যা আছে কি না। যেমন আমরা যদি একটু দেখি যে মেইলের ক্ষেত্রে আমরা বলি 45 ইয়ার্স এবং তার বেশি যদি হয়, ফিমেলের ক্ষেত্রে 55 ইয়ার্স তার যদি বেশি হয়। ফ্যামিলিতে যদি আমি দেখি যে মেইল আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি দেখা যায় মেইল বয়স যদি 55 ইয়ার্সের নিচে যদি কারো হার্টের রোগ থাকে, ফিমেলের ক্ষেত্রে 65 ইয়ার্সের নিচে যদি কারো হার্টের এই ধরনের অ্যাটাক বা হার্টের সমস্যা থাকে, তারপর হচ্ছে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, স্মোকিং করে থাকেন, অ্যালকোহল খেয়ে থাকেন, ওজন যদি বেশি থাকে, তারপরে সিলিন্ডারি লাইফস্টাইল আপনি ফলো করেন, তারপর হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস আছে, রক্তে কোলেস্ট্রলের পরিমাণ যদি বেশি থাকে, এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বয়স বাড়লে অবশ্যই স্ক্রিনিং করা উচিত যে আমার হার্টের রোগ আছে কিনা। এরপর হচ্ছে লক্ষণগুলো আমরা কি কি দেখি এটা শনাক্ত করার চেষ্টা করি। যেমন আগে আপনি হাঁটতে পারতেন 5 মাইল 6 মাইল হেঁটে চলে যেতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে 1 মাইল হাঁটলেও কেমন যেন হাঁপিয়ে যাচ্ছি বা বুকে ব্যথা হচ্ছে, বুকে চাপ চাপ লাগতেছে। তাহলে দেখা যাচ্ছে যে বুকে চাপ লাগা, বুকে ব্যথা হওয়া, বুকের মাঝখান বরাবর সাধারণত ব্যথা হয়। সেই ব্যথা অনেক সময় হাতের বাম দিকে যেতে পারে, ডান দিকে যেতে পারে, পিঠে যেতে পারে, চোয়ালে যেতে পারে, তারপর হচ্ছে আপনার পেটের উপরে অংশে আসতে পারে। এবং এই ব্যথাটা দেখা যাচ্ছে যে এই চাপ লাগা বা ব্যথা ফিল করাটা বসলে বা রেস্ট নিলে আপনি চলে যাচ্ছে, আবার হাঁটলে ব্যথাটা আসতেছে। অনেক সময় নাইট্রোগ্লিসারিন জাতীয় ট্যাবলেট মুখে দিলে বা স্প্রে করলে ব্যথা কমে যায়, আবার হচ্ছে ব্যথা আসে। এই ধরনের যদি সিচুয়েশন যদি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে আপনার নিকটবর্তী ডক্টরের কাছে যাবেন। অনেক ইসিজি করা হয়, ব্লাডের কিছু টেস্ট করা হয়, ইকো, কার্ডিওগ্রাম, ইটিটির মাধ্যমে তখন রোগ নির্ণয় করার চেষ্টা করা হয়। তখনই প্রথম ক্ষেত্রেই এনজিওগ্রামের মতো বড় পরীক্ষা না, এনজিওগ্রামটা সাধারণত আমরা যদি নন ইনভেসিভ এই টেস্টের মাধ্যমে যদি নিশ্চিত হতে পারি যে আপনার হার্টে ব্লক থাকার সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রেই আমরা তখন করোনারি এনজিওগ্রামের কথা আমরা বলি যে চিকিৎসার আগের স্টেজে যে আমি এখন কি করব, এখানে ব্লকের পরিমাণ, যেমন এনজিওগ্রামের উদ্দেশ্যটা কি। নাম্বার 1 হচ্ছে আমার ডায়াগনোসিস ঠিক আছে কিনা, যে আমার কনফার্ম করা দরকার যে আমার আসলেই কি হার্টের রক্তনালীতে ব্লকজনিত হৃদরোগ কিনা, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে যদি ব্লক থাকে সেই ব্লকের পরিমাণ কীরকম, এই ব্লক কি শুধু ওষুধ খেলেই হবে না অন্য কোনো ফার্দার কোনো চিকিৎসার আমার প্রয়োজন। যেমন আমরা বলি যে 70%-এর নিচে যদি কোনো ব্লক থাকে রক্তনালীতে, আমরা বলি যে ওষুধ খেলেই হবে। আবার লেফট মেন বা অস্টিয়াল যদি 50%-এর নিচে থাকে, তাহলে আমরা বলি যে ওষুধ খেলেই হবে। তাহলে আমার এখানে কিন্তু নির্ণয়ের একটা ব্যাপার আছে যে আমার ওষুধ খেলেই হবে বা লাইফস্টাইল চেঞ্জ করলেই চলবে কিনা। আবার যদি আমরা দেখি 70% উপরে ব্লক, আবার অস্টিয়াম বা লেফট মেনে যদি 50% উপরে ব্লক থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই কোনো একটা ইন্টারভেনশন লাগবে, হয় স্ট্যান্ডিং করা বা বাইপাস অপারেশন। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে স্ট্যান্ড করা যায়, যে যদি সিম্পল লেশন থাকে বা মাল্টিপল লেশন থাকলেও যদি অ্যাক্সেসেবল হয়, যে রিং লাগানো সম্ভব স্ট্যান্ড, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডিং করি। আর যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লকের জটিলতা বেশি, ক্যালসিয়াম বেশি বা এমন পরিস্থিতি ব্লক যেখানে আছে স্ট্যান্ডিং করা ঝুঁকিপূর্ণ বা করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে আমরা বাইপাসের জন্য আমরা বলবো। আবার সুনির্দিষ্ট কিছু রিকমেন্ডেশন আছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান কার্ডিয়াক সোসাইটি, যেমন ডিফল্ট ভেসেল ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে, লেফট মেন ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় বাইপাসের আউটকাম বেটার দেন দ্য স্ট্যান্ডিং। তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই এনজিওগ্রামের সহযোগিতার প্রয়োজন হচ্ছেই। তাহলে স্যার এই যে উপসর্গ, একটা খুব কমন উপসর্গ বললেন আপনি যে পেটের উপরের ভাগেও ব্যথা থাকে, এবং যেটা কিন্তু আমাদের অনেক সময় কনফিউশন তৈরি করে যে এটা কি গ্যাস্ট্রাইটিসের ব্যথা নাকি বুকের ব্যথা। এইটা নিয়ে যদি একটু বলেন, কারণ অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র গ্যাসের ওষুধ খেয়ে ব্যথা পার করতে গিয়ে আমাদের অনেক দেরি করে ফেলে। হার্টের রোগের ক্ষেত্রে তো সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই বিষয়টা খুব সুন্দর প্রশ্ন আপনার। একটা হচ্ছে যে হার্ট অ্যাটাক হচ্ছে না তার আগের, আর একটা হার্ট অ্যাটাকের সময়। যেমন হার্ট অ্যাটাক নাই কিন্তু মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে, যেমন এটার সাথে কনফিউশন হচ্ছে রিফ্লাক্স ইসোফেজাইটিস। যেমন হচ্ছে যারা চা কফি খাচ্ছেন, বেশি করে খাবার খান, স্পাইসি খাবার খান, তাদের ক্ষেত্রে দেখবেন যে বুকটা বার্নিং হয়, যেটা হচ্ছে বার্নিং সেন্সেশন অফ দ্য চেস্ট, তাই না, হার্ট বার্ন বলি আমরা অনেক সময়, রিফ্লাক্সের জন্য হয়। এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে, এই ব্যথাটা কি আমার হার্টের জন্য নাকি এই গ্যাসের জন্য হচ্ছে, তাই না, মানে রিফ্লাক্সের জন্য। এখানে একটা কনফিউশন থাকে।
তো সাধারণত দেখা যাচ্ছে যে যারা মোটা, ওয়েট বেশি, যারা চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, স্মোকিং করেন, আবার যাদের হচ্ছে আপনার স্পাইসি খাবার খান, তাদের ক্ষেত্রে খাবারের পরপর এই ধরনের একটা সমস্যা হয়। তো এই ক্ষেত্রে যদি আমার আর হার্টের সমস্যাটা কীরকম হবে, যে আপনার হাঁটলে ব্যথা হবে, রেস্ট নিলে কিন্তু ব্যথা চলে যাবে, এবং ব্যথাটা কিন্তু বুকের মাঝখান বরাবর হবে। এবং সেই ব্যথা হচ্ছে কি আপনার হাতে যাবে, বাম হাতে যেতে পারে, চোয়ালে যেতে পারে, পিঠে যেতে পারে, পেটের উপরের অংশে, তাহলে এই ধরনের বুকে পিছনের দিকে ব্যথা হইতে পারে। ব্যথাটা এমন হয় যেন বুকে পাথর চাপা দেওয়ার জন্য চেপে ধরে আছে বুকে, এই ধরনের একটা ব্যথা ফিল হয়। তাহলে দুইটার মানে প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট দিয়ে অনেক সময় কিন্তু বোঝা যায় না, অনেক সময় কনফিউশন থেকেই যায় যে আমার আদৌ কি হার্টের সমস্যা কিনা। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয়, পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে রোগটা নির্ণয় করা কিন্তু প্রয়োজন। কারণ যদি এটা হার্টের সমস্যা হয় তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সুতরাং অবশ্যই এটাকে সেপারেট করা উচিত যে হার্টের সমস্যা কিনা। নেক্সট হলো হার্ট অ্যাটাক। যেমন হার্ট অ্যাটাকটা আমরা কখন বলি, যদি বুকের ব্যথাটা অনেক তীব্র হয়, সেই ব্যথার সাথে যদি সোয়েটিং হয়, যেমন ঘামিয়ে যাচ্ছে, বমি ভাব হয়, তার ব্যথাটা 20 মিনিট বা তার বেশি সময় ধরে পারসিস্ট করে যাচ্ছে বুকে, এবং এই ব্যথাটা এমন যেন হচ্ছে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, মানে শ্বাসকষ্ট হয়, ব্যথার সাথে বুক দরপড় করে, ঘামিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি যদি হয়, অনেক সময় রোগীরা বাসায় থেকে যান যে আমার গ্যাসের সমস্যা হচ্ছে, একটা অ্যান্টাসিড খাচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে চেষ্টা করা হয় যে এটা কমে যায় কি না দেখার জন্য। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আসলে ওয়েট করা ঠিক নয়, তাৎক্ষণিকভাবেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এখানে মিনিট পর মাসেল আমরা একটা শব্দ ইউজ করি যে আপনার যতটা সময় যাচ্ছে ততই মাসেল ড্যামেজ হয়ে যাচ্ছে, হার্ট মাসেলগুলো। যত বেশি হার্ট মাসেল ড্যামেজ হবে, এই হার্ট মাসেল আর রিকভারি হবে না। এই জন্য হচ্ছে যত দ্রুততম সময়ের ভিতরে হার্ট অ্যাটাক নির্ণয় করা যায় এবং ট্রিটমেন্ট শুরু করা যায়, তত দ্রুতই আপনার হার্ট মাসেলগুলো সেভ করা যাবে, ভবিষ্যতে কিন্তু আপনার হার্টটা ভালো থাকবে। যার জন্য আমরা এই ধরনের পরিস্থিতি হলে দ্রুততম সময়ের মধ্যে নিকটবর্তী ডক্টর অথবা যেখানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবল সেখানে চলে যাওয়া উচিত। সাথে সাথে একটা ইসিজি করা উচিত, ট্রোপোনিন লেভেল দেখা উচিত যে হার্ট অ্যাটাক হলো কি না। যদি হয়, যেমন ST এলিভেটেড মাইকেল ইনফাকশন আমরা বলি, যদি এই ধরনের পরিস্থিতি হয়, আপনি হয় রক্ত যেটা হার্টের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে যে রক্তনালীর ভিতরে, সেটাকে গলানোর জন্য কিছু ওষুধ আছে যে থ্রম্বোলাইটিক ড্রাগ আপনি দিবেন, অথবা প্রাইমারি PCA যেটাকে আমরা বলি, তাৎক্ষণিকভাবে যেখানে অ্যাঞ্জিওগ্রামের ফেসিলিটি আছে অ্যাঞ্জিওগ্রাম করে ব্লকটা ছুটে ফেলতে হবে। মানে যত দ্রুত আপনি ছুটাবেন ততই আপনার মাসেলগুলো সেফ হবে। সুতরাং গুরুত্বপূর্ণ এবং মানে রাইট পরামর্শ একটা দিলেন মানুষের জন্য যেন এই বিপদের সময়টা না ইয়ে করে। ছোট্ট একটু বিরতি নিব, বিরতি পরে ফিরে এসে এই বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব। যেভাবে আমরা বিরতির আগে শুনলাম যে ব্যথা উঠলেই জাস্ট দোকান থেকে কিনে একটা গ্যাসের ওষুধ খেয়ে বা নিজের বাসাতেই থাকে অনেক সময়, সেই গ্যাসের ওষুধ খেয়ে সময়টা ক্ষেপণ করা উচিত না। যদি এরকম সমস্যা দেখা দেয়, যেটা বললেন বুকে চাপ লাগা বা ঘাম দেওয়া বা হাতের দিকে ব্যথা যাওয়া, এরকম পরামর্শ দিলে থাকলে অবশ্যই স্যার একজন বিশেষজ্ঞের কাছে অথবা নিকটস্থ হাসপাতালে যাওয়াটা উচিত। এছাড়াও স্যার প্রিভেনশন হিসেবে কি কি স্টেপ নিলে আমরা এই রোগগুলি থেকে নিজেকে প্রতিরোধ করতে পারি? আমাদের এই আলোচনা থেকে কিন্তু আপনার একটা জিনিস পরিষ্কার যে এই রোগের চিকিৎসা কিন্তু ব্যয়বহুল। হ্যাঁ, যেমন হচ্ছে কি আপনার এই রোগ কিন্তু কোনোভাবেই আপনার কমপ্লিটলি কিউর করার মতো রোগ নয়। এটা কোনো টাইফয়েড নয় যে আমি ওষুধ খেলাম আমার রোগটা ভালো হয়ে গেল। এটা হচ্ছে এমন একটা রোগ যে আমরা যত চিকিৎসার কথা বলছি সব কিন্তু পেলিয়েটিভ, জোড়াতালি দেওয়া চিকিৎসা। যেমন হলো রিং লাগাচ্ছি কোথায়, যেখানে ব্লক ওখানে রিং লাগাচ্ছি, কিন্তু রোগটা আবার অন্য জায়গায় হবে যদি আমি সিস্টেমগুলি ফলো না করি। বা বাইপাস অপারেশন আমরা করতেছি, মানে কি যেখানে ব্লক সেখানে ব্লক আসি, ভালো একটা জায়গায় আমরা কি করতেছি, রক্তনালী এনে বসিয়ে দিচ্ছি। এবং যার একবার হার্টের সমস্যা তাকে সারা জীবন ওষুধ খেতে হয়। ওষুধ কিন্তু খুব ব্যয়বহুল এবং কস্টলি। সুতরাং এই ব্যয়বহুল কস্টলি চিকিৎসার চেয়ে যদি আমি প্রতিরোধ করতে পারি, সেটি হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। সুতরাং আমাদের প্রতিরোধের দিকেই কিন্তু আমাদের এই সমস্ত আমাদের যে দেশ এবং অর্থনৈতিক যে অবস্থা, এখানে প্রতিরোধের দিকেই আমাদের কিন্তু নজর দেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখন টিভি যে ধরনের প্রোগ্রাম আপনার হাতে নিয়েছেন, এটা অবশ্যই প্রশংসনীয় যে এর মাধ্যমে কিন্তু জনগণ সচেতন হচ্ছে যে আমরা কি করব না, এবং কিভাবে হার্টের এই হৃদরোগ প্রতিরোধ করা আমাদের সম্ভব। যেমন আমি যদি শুরু করি যে লাইফস্টাইল চেঞ্জ আমাদের হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আমরা কায়িক পরিশ্রম আমাদের করতে হবে, ওজন আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান থেকে আমি অবশ্যই দূরে থাকবো, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, ড্রাগ এডিকশন থেকে দূরে থাকতে হবে,
তারপর হচ্ছে আমরা যে কথাগুলি আমরা বলি হার্ট হেলদি খাবারের কথা আমরা সবসময় বলে থাকি। সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বর্তমান যুগে ট্রান্সফ্যাট। কোনো একটি খাবারকে বেকারি খাবার বলেন, যে সমস্ত খাবার ফাস্টফুড বলেন, এগুলোকে সুস্বাদু করার জন্য আমরা যে ফ্যাটটা ইউজ করি সেটা হলো ট্রান্সফ্যাট। এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি ইউরোপ আমেরিকা দেখবেন ট্রান্সফ্যাট ইউজের ক্ষেত্রে তারা লিমিটেশন করার জন্য বলা হচ্ছে এবং নিষেধাজ্ঞাও দিচ্ছে বিভিন্ন দেশ। এবং ট্রান্সফ্যাট হলো সবচেয়ে বেশি ক্ষতিকারক। যেমন আমি যখন আপনি দেখবেন সিঙ্গারা, চমচা এই ধরনের জিনিস যখন তৈরি করা হয়, একটা তেলটা হচ্ছে কি আপনাকে এবারে লিকুইড তেল, এই লিকুইড তেলটাকে বারবার আপনার গরম করা হচ্ছে এবং করা হয়। এবং বেকারি ফুডগুলোতে দেখবেন ডালটা ইউজ করা হয় এবং সলিড ফ্যাট ইউজ করে। এই সলিড ফ্যাটটা ইউজ করলে টেস্টি হয় এবং এটা দীর্ঘদিন এটা কিন্তু থাকে, লাস্টিংটা বেশি হয়, যার জন্য সলিড ফ্যাট ইউজ করে। এই সলিড ফ্যাটই থাকে ট্রান্সফ্যাট, মানে এটা গেলে হাইড্রোজেনেশনের মাধ্যমে এই ফ্যাটটাকে তৈরি করা হয়, লিকুইডকে সলিডে পরিণত করা হয়। এবং এই ট্রান্সফ্যাটই হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিকারক হার্ট হৃদরোগের জন্য। সুতরাং আমরা অনেক সময় মনে করি আমি তো চর্বি খাচ্ছি না, কিন্তু আমি সিঙ্গারা খাচ্ছি, চমচা খাচ্ছি, বেকারি প্রোডাক্ট খাচ্ছি, এই বেকারি প্রোডাক্টই কিন্তু আমার হার্টের জন্য ক্ষতি করে যাচ্ছে। তাহলে আমরা দেখি যে আমরা খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু খাদ্য অভ্যাস অবশ্যই পরিবর্তন আনতেই হবে, যে আমরা এই সমস্ত বেকারি ফুড থেকে এবং এই যে সমস্ত খাবার তেলের ভিতরে গরম করে খাওয়া তৈরি করা হচ্ছে এগুলি থেকে অ্যাভয়েড করা উচিত। আমরা বলি যে ফল খাওয়ার জন্য, শাকসবজি বেশি খাওয়ার জন্য, আমরা বলি ফাইবার কন্টেন্ট খাবার বেশি খেতে বলি আমরা। আর হচ্ছে যাদের পায়ের সংখ্যা বেশি, যেমন আসে চিংড়ি মাছ, অনেক পা না, বড় বড় চিংড়ি, তার ভিতরে যে কোলেস্ট্রল সেটা হার্টের ক্ষতি করে। যেমন গরু, খাসি, এদের পা বেশি, ওদের ক্ষতি করবে। পা কম, যারা আকাশে উড়ে, এই সমস্ত প্রাণী দেখবেন যে চর্বির পরিমাণ কম থাকে। মাছ, তাদের পা কম, তার দেখবেন যে তার খাবেন আপনার শরীরের জন্য উপকারী। তাহলে আমাদেরকে খাবার চয়েস করতে হবে যে আমি কোন ধরনের খাবার খাবো। যেমন হচ্ছে মাংস, আবার কেউ বলতে পারেন আমি কি তাহলে কি গরু মাংস খাবোই না? না, তা নয়, অবশ্যই গরু মাংস খাবেন। সেই মাংসটা হইতে হবে যাতে চর্বি নাই, লিন মিট যেটাকে আমরা বলি, যে চর্বি মুক্ত যে মাংসটা থাকে খেতে পারেন, কোনো সমস্যা নেই। একেবারে যে মাংস খাবেন না তা তো হয় না। যেমন কোরবানি ঈদ আসবেন, অনেক সময় রুগীরা বলে যে স্যার ঈদ তো আসলো, আমি কি একটা মাংসও খাবো না? অবশ্যই মাংস খাওয়া যাবে, তাই তো? আমরা সেই মাংস খাবো যে চর্বি মুক্ত মাংস খাবো, ঠিক আছে? পরিমাণ, হ্যাঁ, পরিমাণ। তাহলে দেখা যাচ্ছে আমার খাদ্যাভ্যাসে অবশ্যই পরিবর্তন আনতে হবে। তারপর যদি আমার উচ্চ রক্তচাপ থাকে, মাস্ট উচ্চ রক্তচাপকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা যেটা বলি ওজন কমানো, সল্ট কম খাওয়া, ধূমপান মুক্ত থাকা, রেগুলার এক্সারসাইজ করা। তারপর হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ফাইবার জাতীয় খাবার, ভেজিটেবলস, এগুলো আমরা বেশি খেতে বলি, ফ্রুটস বেশি খেতে বলি, পটাশিয়াম কন্টেনিং খাবার বেশি খাবেন। প্রয়োজন হলে ওষুধও খেতে হবে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের দরকার হয়। ডায়াবেটিস অবশ্যই আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, খাদ্য অবশ্যই পরিবর্তন আনতে হবে। যেমন হচ্ছে মিষ্টি জাতীয় খাবার আমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তা যদি ওষুধের প্রয়োজনে অবশ্যই আমাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ খেতে হবে। রক্তের কোলেস্ট্রলের মাত্রা আপনি দেখবেন যে কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু আমরা বলি, যেমন কয়টা রসুনের কোয়া খাওয়া যায়, হলুদ খাওয়া যায় কিনা, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাবারের কথা কিন্তু আসে যে কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য। তো কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য আমরা যে কথাটা আমরা বলবো, অবশ্যই আপনার ওয়েট নিয়ন্ত্রণ করতে হবে, খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। যে সমস্ত খাবারগুলিতে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেই ফ্যাট কিন্তু আপনাকে কাট অফ করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে কি আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা বলি, যেমন ইলিশ মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সামুদ্রিক মাছে থাকে, এই ধরনের খাবারগুলো খাবেন। তারপরে হলো এইচডিএল, ভালো কোলেস্ট্রল লেভেলটা আমাকে বাড়াইতে হবে। খারাপ কোলেস্ট্রল যেটা ব্যাড কোলেস্ট্রল বলে এলডিএল কোলেস্ট্রল লেভেল আমাদের কিন্তু কমে আনতে হবে। তাহলে খাদ্যাভ্যাসে আমাকে এমনভাবে পরিবর্তন আনতে হবে যাতে এই যে কোলেস্ট্রল মাত্রাগুলো, ভালো কোলেস্ট্রল বাড়ে যায়, খারাপ কোলেস্ট্রল কমে যায়। এবং যদিও ওষুধের প্রয়োজনে অবশ্যই আমাকে ওষুধ খেতেই হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ঘুমানো, দেখেন অনেক স্টাডি থেকে দেখা যাচ্ছে যে রাত্রে আপনি না ঘুমান, জাগানো থাকেন, তাহলে হার্টের অ্যাটাক হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি, হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। সুতরাং আমাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে। আমি 11টার ভিতরে ঘুমিয়ে যেতে হবে, আমাদেরকে ভোরে উঠতে হবে। বলা হচ্ছে যারা আর্লি রাইজ করে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। তাহলে আমাদের যে এখন বর্তমান যে কালচার, আমরা করে গিয়ে অনেক দেরিতে ঘুমাইতে যাই, আর দিন দুপুরে আমরা ঘুম থেকে উঠি। তাহলে এই কালচার কিন্তু আমাদের পরিবর্তন করা সম্ভব। যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমরা হৃদরোগ থেকে মুক্তি পাবো। এনভায়রনমেন্টাল পলিউশনও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে বর্তমানে বিবেচনা করা হয়, এবং ঢাকা শহর হলো এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য একটা অন্যতম সিটি। সুতরাং আমাদেরকে এই এনভায়রনমেন্টাল পলিউশন কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, এই প্রতিরোধের মাধ্যমে কিন্তু হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। সুতরাং আমরা যেটা বিবেচনা আনতেছি সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এই লাইফস্টাইল চেঞ্জ খুবই দরকার। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে আমরা প্রতিরোধ করা দরকার। যে রোগগুলোর জন্য হার্টের সমস্যা, সেই রোগগুলো অবশ্যই আমাদেরকে প্রতিরোধ করে আনতে হবে। এর মাধ্যমে কিন্তু আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারবো, এবং ব্যয়বহুল একটা চিকিৎসা থেকে কিন্তু আমাদের দেশ এবং জাতি রক্ষা পাবে।
খুবই সুন্দর করে বললেন স্যার। ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে আমরা আসব এই প্রিভেনশন নিয়ে আরও বেশি কথা বলতে। বিরতির আগেই যেভাবে বলছিলেন যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস কমিয়ে, যেমন আর্লি ঘুমানো, আর্লি ঘুম থেকে ওঠা, এই প্র্যাকটিসগুলি আনতে হবে। কিন্তু তারপরও কারো যদি একবার ওষুধ শুরু হয় বা কোনো চিকিৎসা লাগে হার্ট রিলেটেড, তাহলে কিন্তু এটা মানে সারিয়ে ফেলবে না। ওই যে জোড়াতালি দিয়ে বলি যেভাবেই, যে এটা ম্যানেজ করতে হবে। তো এই ধরনের ওষুধ একবার শুরু করলে ব্যবস্থাটা চলতেই থাকে, ইভেন উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও, হাই ব্লাড প্রেশার যাদের হয় একবার শুরু করলে। এই বিষয়ে অনেকের একটা ধারণা আছে যে ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকলে ওষুধটা ছেড়ে দেয়। সো এইটার গুরুত্ব এবং এই বিষয়ে হার্টের কোনো সম্পর্ক আছে কিনা একটু যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে আমরা একটা জিনিস আমাদের বিবেচনা আনতে হবে, যেমন এই যে উচ্চ রক্তচাপ বলেন আর হৃদরোগ বলেন, এই রোগগুলোর কিন্তু যদি কেউ কোনো ওষুধ আবিষ্কার করতে পারে যে এই রোগটা পুরোপুরি কিউর হবে, তাকে কিন্তু নোবেল পুরস্কার পেয়ে যাবে। হ্যাঁ, তাই না? কারণ হচ্ছে দেখেন, উচ্চ রক্তচাপ এটা নিয়ন্ত্রণযোগ্য ডিজিজ, কিন্তু এটা কিউরেবল না। আমরা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে পারি, তারপর ওষুধের মাধ্যমে তাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে দেখা যায় যে তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে রাখতেই হবে। সে যখনই ফায়ার করবে তাহলে দেখা যায় ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। যেমন উচ্চ রক্তচাপের কথা যদি আমরা বলি, তাহলে তাকে কি সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সে, তাহলে আমাকে রেগুলার তাকে ফলো আপ করতে হবে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কি না মনিটরিং করতে হবে, মনিটরিং করে ওষুধ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, এবং মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। যেমন উচ্চ রক্তচাপ কী করে কিডনি ড্যামেজ করে ফেলে, তাহলে আমার মাঝে মাঝে কিডনি টেস্ট করে দেখতে হবে কিডনি ঠিক আছে। চোখ নষ্ট করে অন্ধ করে ফেলে, তাহলে আমার চোখ ঠিক আছে কিনা দেখতে হবে। হার্টের সমস্যা করে ফেলে, ব্রেনের সমস্যা করে ফেলে। সুতরাং উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে তাকে নিয়মিত একটা ফলো আপে থাকা উচিত, ডাক্তারের কাছে দিয়ে নিয়মিত যাওয়া উচিত। একবার ওষুধ খেলাম, ওষুধ ভালো হয়ে গেল, আমি ওষুধ বন্ধ করে দিলাম, হবে না তো। ওষুধ বন্ধ করলেই তা আবার কি হবে, প্রেশারটা বেড়ে যাবে। হঠাৎ করে এমন একটা সময় প্রেশারটা বেড়ে গেলো যার ফলে কি একদিক প্যারালাইসিস হয়ে গেলো, আর একবার যদি প্যারালাইসিস হয় সেটা তো আর রিকভারি করা সম্ভব না। সুতরাং আমাকে অবশ্যই কী করতে হবে, উচ্চ রক্তচাপ যদি থাকে আমাকে লাইফস্টাইল পরিবর্তন, নিয়মিত চেক আপ, যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে করা উচিত, ওষুধপত্র ঠিকমতো খাওয়া উচিত। এগুলোর জন্য অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন, ঠিকমতো ওষুধ খাবেন, নিয়মিত ফলো আপে থাকবেন। এবার আমি যদি রক্তনালী ব্লকজনিত হৃদরোগের কথা বলি, সেটাও তো একই জিনিস, এই রোগটাও তো একই। যেমন এই রোগটাকে কিন্তু এখনও কিউরেবল ডিজিজ হিসাবে ডিক্লেয়ার করা যাচ্ছে না। এটাও কিন্তু নিয়ন্ত্রণযোগ্য একটি ডিজিজ, একে আমরা নিয়ন্ত্রিত রাখতে পারি, একে প্রতিরোধ করতে পারি। কিন্তু যখন রোগ হয়েই যায় তখন কিন্তু আপনাকে লাইফ লং আপনাকে চিকিৎসার ভিতরে থাকতে হবে। আর আমরা যে চিকিৎসা দিচ্ছি আসলে এক ধরনের জোড়াতালি বা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট আমরা বলতে পারি, যে তাহলে আপনাকে কিন্তু সবসময় কী করতে হবে, ডাক্তারের একটা ফলো আপে থাকতে হবে, সমস্যা অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে, ঠিকমতো ওষুধগুলো আপনাকে নিয়মিত খেতে হবে, লাইফস্টাইল চেঞ্জটাকে পার্মানেন্টলি করে নিতে হবে, লাইফস্টাইলকে খুব ভালোভাবে চেঞ্জ করে নিয়ে আসতে হবে, ওজন কমানো, নিয়মিত এক্সারসাইজ করা, ওষুধগুলো ঠিকমতো খাওয়া। সমস্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আবার নতুন করে কোনো পরীক্ষা বা নতুন করে চিকিৎসা যেতে হবে কিনা। যেমন আমি ওষুধ খাচ্ছি হঠাৎ করে আবার দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে, তাহলে ওষুধগুলোকে আবার বাড়ানো প্রয়োজন কিনা, তাহলে এগুলো অ্যাডজাস্টমেন্টের দরকার। যেমন আপনার হার্টে স্ট্যান্ড লাগানো আছে, ভালো কথা, কিন্তু কিছুদিন পরে দেখা হলো আবার বুকে ব্যথা হচ্ছে, হইতেই পারে, কারণ নতুন নতুন জায়গায় ব্লক হইতে পারে। তাহলে তখন আবার আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা, অনেক সময় আবারও এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে, দেখার জন্য যে ব্লক কি আরেকটা হলো কিনা। তাহলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। আরেকটা খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে আমরা পাই অনেক সময়, যে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল বা বুকে চাপ লেগেছিল, তারপর উনি যে ওষুধ খাওয়া শুরু করেছেন, তার দেখা দেখি তার আত্মীয় তারও এরকম সমস্যা দেখে নিজেই ওই হার্টের ওষুধটার মতো বা প্রেশারের ওষুধটা খাওয়া শুরু করে দেয়, বা ফার্মেসির দোকানদারের কাছ থেকেই একটা প্রেশারের ওষুধ বা গ্যাসের হার্টের ওষুধ শুরু করে দেয়, চিকিৎসকের পরামর্শ চাই। এটা যে কতটা ঝুঁকিপূর্ণ, একজনের থেকে আরেকজনের হার্টের ডিজিজ যে কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে, সেটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আপনার ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ করে এগুলো যেগুলো বিশেষজ্ঞ ডিজিজ, যেমন ধরেন উচ্চ রক্তচাপ বলেন, হার্ট অ্যাটাক বলেন, ওগুলো অবশ্যই ডায়াবেটিস, এই যে কমপ্লেক্স যে সিচুয়েশনগুলো, এই সিচুয়েশনের চিকিৎসার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। উইদাউট পরামর্শ এবং রোগ সঠিকভাবে নির্ণয় ছাড়া ওষুধ খাওয়া উচিত না। যেমন কারো একজনের বুকে ব্যথা হইলো, এমন আমারও বুকে ব্যথা হলো, এখন তার বুকে ব্যথা আমার বুকে ব্যথা দুইটা ভিন্ন হইতে পারে। যেমন সব বুকে ব্যথাই কিন্তু হার্টের ব্যথা নয়।
যেমন বুকে ব্যথা কিন্তু অনেক কারণে হয়, পেরিকার্ডিয়াল ডিজিজ হলে বুকে ব্যথা হইতে পারে, লাংসের সমস্যা হলে বুকে ব্যথা, হাড়ের সমস্যা হলে বুকে ব্যথা, পেপটিক আলসার বুকে ব্যথা, ট্রাকিয়ার প্রবলেম হলে বুকে ব্যথা, এরকম দেখা যাচ্ছে অনেক কারণে কিন্তু বুকে ব্যথা হয়। সুতরাং রোগটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করা প্রয়োজন প্রথমত, যে আমার আদৌ হার্টে ব্লক কি না। যদি ব্লক হয় তাহলে এক ধরনের ওষুধ। এবার আসলে ওষুধেরও কিন্তু ভিন্নতা আছে, যেমন একজনের যদি ডায়াবেটিস থাকে, তার সাথে হার্টের রোগ থাকে, তাহলে তার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক কিছু ওষুধ আছে যে ওষুধগুলি প্রয়োগ করা প্রয়োজন। আবার দেখা যাচ্ছে ডায়াবেটিস না থাকলে আবার এক ধরনের ওষুধ প্রয়োগের প্রয়োজন হচ্ছে। যেমন কারো হার্টের রোগ আছে, তার সাথে উচ্চ রক্তচাপ আছে, সেই ক্ষেত্রে দেখা গেল এক ধরনের ওষুধ প্রয়োজন। একজনের শ্বাসের রোগ আছে, তার সাথে হার্টের রোগ আছে, তাহলে তার ওষুধ হবে ভিন্ন। তাহলে দেখা যাচ্ছে যে রোগের সাথে তারপর সিচুয়েশনের সাথে আপনার মিলিয়ে ওষুধ কিন্তু আমার প্রয়োগ করতে হবে। যেমন একজনের হাইপোথাইরয়েডিজম আছে, তার সাথে হচ্ছে রক্তের কোলেস্টেরল লেভেল বেশি হওয়ার জন্য হার্টের প্রবলেম হচ্ছে, এর চিকিৎসা যে ধরনের হবে। আবার উচ্চ রক্তচাপের জন্য তার হার্টের সমস্যা, তার চিকিৎসা কিন্তু একরকম হবে না। সুতরাং অবশ্যই আপনার ওষুধ অন্যের দেখা থেকে ওষুধ খাওয়া, বা অন্যের দেখা থেকে ওষুধ নেওয়া, দোকানদার থেকে ওষুধ এনে খাওয়া, অথবা আমি এখন ভালো আছি ওষুধ বন্ধ করে দেওয়া, এগুলো কোনোটাই কিন্তু নিজের থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ হচ্ছে হার্টের রোগ একটি জটিল ডিজিজ, এবং এতে হচ্ছে কি আপনার হঠাৎ করেই কিন্তু জীবন অবসান হয়ে যেতে পারে, অথবা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে, যেই পরিস্থিতি পুনরায় রিকভারি করা অনেক সময় সম্ভব নাও হতে পারে। অতএব আপনি সঠিকভাবে যদি উপদেশ নেন এবং ঠিকমতো যদি ওষুধ খেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি যে আপনি নিয়ম কানুন মধ্যে মেনে চললে অ্যাটলিস্ট জটিল পরিস্থিতি, জটিল সমস্যা থেকে অনেকাংশেই আপনি কিন্তু মুক্তি পাবেন। আধুনিক মানে পৃথিবীতে যেটা হচ্ছে স্যার, নন কমিউনিকেবল ডিজিজ, এগুলির সংখ্যাটাই বাড়ছে কমিউনিকেবল। হ্যাঁ, কারণ হলো কি আপনার দেখবেন যে একসময় কিন্তু ইনফেকশাস ডিজিজ, এই ডিজিজেই কিন্তু সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করত, এবং এই ডিজিজগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশাল একটা ভূমিকা আছে, যে তারা এই রোগগুলোকে স্পেসিফিক ডিটেকশন করে ভ্যাকসিনেশনের মাধ্যমে এবং রোগ প্রতিরোধের ব্যবস্থার মাধ্যমে, যে সারা ওয়ার্ল্ডে কিন্তু ইনফেকশাস ডিজিজ অনেকটাই কন্ট্রোলের পর এখন হচ্ছে কি আপনার যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই রোগগুলো, কিডনির সমস্যা, এগুলো কিন্তু ফ্লেয়ার আপ হয়ে গেছে, এবং এই রোগগুলো অনেকাংশেই বেড়ে গেছে। এর হচ্ছে অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এবং অন্যান্য যে রোগগুলো আছে, রোগগুলো ঠিকমতো আমরা নিয়ন্ত্রণ না করাটা একটা অন্যতম কারণ। যেমন দেখবেন উচ্চ রক্তচাপ একটা ইম্পর্টেন্ট ইস্যু, দেখা যাচ্ছে 1/3 উচ্চ রক্তচাপ রোগী জানেনই না তার রক্তচাপ আছে, তারপর আরও 1/3 আছে তার রক্তচাপ থাকার পরেও সে কিন্তু ওষুধ ঠিকমতো খায় না, নিয়ন্ত্রণে নাই, এবং দেখা যায় 1/3 রোগী শুধুমাত্র উচ্চ রক্তচাপে সে সঠিকভাবে চিকিৎসা নিচ্ছে, তাহলে মেজরিটি রোগী কিন্তু সঠিক চিকিৎসার আওতা নাই, যার জন্য হচ্ছে কি হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং কিডনি সমস্যার মতো এই ধরনের জটিল সমস্যাগুলো আক্রান্ত হচ্ছে মানুষ। তারপর হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা একই অবস্থা দেখি, যে ডায়াবেটিস সঠিকভাবে নির্ণয় হচ্ছে না, ডায়াবেটিস সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা যদিও হয় দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোলে নাই, মানে ঠিক সচেতনতার অভাবে, এবং আমরা অনেক সময় সচেতন না। ডায়াবেটিস যে একটা জটিল রোগ, যে রোগের চক্ষু নষ্ট হয়, অন্ধত্ব হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি সমস্যার মতো জটিল সমস্যাগুলো হচ্ছে, অথবা সেই রোগটাকে আমরা ওইভাবে কিন্তু কেয়ার করি না, তাকে নিয়ন্ত্রণের জন্য আমরা সেভাবে চেষ্টা করি না। যেমন আমার একটা গ্লুকোমিটার থাকা উচিত বাসায়, আমাকে চেক করা উচিত আমার খালি পেটে কেমন থাকতেছে, খাবারের পর কেমন থাকে, যেমন আমি দুপুরে খাবারের পর, সকালে নাস্তা করার 2 ঘন্টা পর কেমন থাকতেছে, দুপুরে ভাত খাওয়ার 2 ঘন্টা পর কীরকম, রাত্রে খাবার পর কীরকম, আমাকে কিন্তু সবসময় একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করতে হবে। যেমন ফাস্টিং 6 to 7 রাখা উচিত, খাবারের পরে 8 থেকে 9-এর ভিতরে থাকা উচিত। সেটা কিন্তু আপনার সকালে নাস্তা করার পরেও যেটা, দুপুরে খাওয়ার পরেও, রাত্রে খাওয়ার পরে একই থাকতে হবে। এখন আমরা করি কি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুধু সকালে খালি পেটে বা নাস্তা করার 2 ঘন্টা পরেই দেখি, কিন্তু রাত্রে যে আমার ব্লাড সুগার 20-22 হয়ে আসছে কোনো খবর নেই, দুপুরে যে অনেক বেশি খাওয়ার পর কি হচ্ছে আমরা কিন্তু সেটা খেয়ালই করি না। এই জন্য অ্যাটলিস্ট 4টা স্যাম্পল 2 সপ্তাহ পর দেখা উচিত, দেখে ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা উচিত। প্রয়োজনে যেভাবে ওষুধ প্রয়োজন ওষুধ খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাদ্য অভ্যাসে অবশ্যই পরিবর্তন আনতে হবে, পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে যদি আমরা রাখতে পারি, হার্ট যেমন সুরক্ষিত হবে, আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলোকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে খুবই সুন্দর মতো এই যে হৃদরোগের প্রিভেনশনের জন্য যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা উচিত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হলে আমাদের কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করা উচিত, এই যে দিক নির্দেশনা দিলেন, আশা করি সব দর্শকদের এটা হেল্প করবে টু প্রিভেন্ট দ্য হার্ট ডিজিজ। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার। ধন্যবাদ এখন টিভি দর্শকদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ।